প্রিয় দর্শক, ডেলি আপন দেশ .com সবাইকে শুভেচ্ছা। পহেলা বৈশাখের আনন্দ, মঙ্গল শোভাযাত্রার ঐতিহ্য, আর তা ঘিরে রয়েছে নানা বিতর্ক। ইতিহাস, সংস্কৃতি এবং বর্তমান এই বাস্তবতায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা করা জনাব হামিদুল হক মানিক। মানিক ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রথম প্রশ্নতে যায় যে মঙ্গল শোভাযাত্রা এটি বাংলাদেশের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র হিসেবে আপনি একটু আমাদেরকে জানাবেন এটার মূল দর্শনটা কি? হ্যাঁ, শুধু বাংলা নববর্ষ নয়, সারা বিশ্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নববর্ষ পালন একটি ঐতিহ্যগত ব্যাপার। এই ঐতিহ্যকে ধারণ করে সারা বিশ্বের মানুষ তাদের নতুন বছরকে স্বাগত জানায় বিভিন্ন উৎসবের মাধ্যমে। আর বাংলা ভাষাভাষী যারা রয়েছে তারা এ থেকে ব্যতিক্রম নয়। তারাও বাংলা নববর্ষে তাদের বিভিন্ন আচারের মাধ্যমে তাদের এই উৎসব পালন করে থাকে। আপনি যেটা বললেন যে নববর্ষের দিকে যে শোভাযাত্রা শুরু হয়, এটার যে তর্ক বিতর্ক রয়েছে, এটা সাধারণত আমরা 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার সর্বপ্রথম শুরু করি। আমি তখন ওখানকার স্টুডেন্ট, আমরা এটার সাথে জড়িত ছিলাম। তখন এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, তবে এর ভিতর একটা অর্থ নিহিত ছিল। তখন এরশাদ সেই ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধেও আমাদের এই ঐতিহ্যবাহী বর্তমানে যেটা শোভাযাত্রা, এর ভিতরে ছিল বিভিন্ন মোটিভের মাধ্যমে এই সরকার উৎখাতের একটা পরিকল্পনা, এবং একই সাথে এই পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার যে আনন্দ উৎসব, এটাই ছিল মুখ্য। তখন স্বৈরশাহীর বিরুদ্ধে আন্দোলনের যে ব্যাপকতা ছড়িয়েছিল, আমাদের এই উদ্যোগ কিছুটা হলেও সহযোগিতা করেছিল পরবর্তী গণতন্ত্রে ফিরে আসার জন্য। পরবর্তী সময়ে এটাতে এক শ্রেণীর সুবিধাবাদীরা এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে আনে। তখন এটাতে তারা আনন্দ শোভাযাত্রার পরিবর্তে তার নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা, যেটা নিতান্তই একটি গোষ্ঠীর পক্ষে কাজ করেছে। সেখানে এই উৎসবটি শুধু কোনো একটি গোষ্ঠীর নয়, প্রথমত এটা বলতে হবে, কারণ বাংলা নববর্ষ বাংলা ভাষাভাষীদের জন্য একটা ঐতিহ্যবাহী উৎসব। কারণ এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর নানা দেশে যারা প্রবাসী আছে তারাও এই উৎসবটি নানাভাবে পালন করে থাকে। এখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আমাদের এখানে আনন্দ শোভাযাত্রা কিভাবে মঙ্গল শোভাযাত্রা পরিণত হল। এটা এক কথায় বলতে হবে যে একটা রাজনৈতিক প্রবণতার কারণে, কোনো একটা পক্ষের রাজনৈতিক চিন্তা থেকে এটি মঙ্গল শোভাযাত্রায় নামে চলে আসে। এটা দীর্ঘদিন এভাবে চলতে চলতে এখন বর্তমান যে সরকার, মাননীয় মন্ত্রী মহোদয়, এই সংঘাত থেকে কেউ বলে আনন্দ শোভাযাত্রা হবে, কেউ বলে মঙ্গল শোভাযাত্রা হবে, এটা থেকে বাইরে তিনি একটি সর্বজনীন যাতে হয় সেই লক্ষ্যেই এবারের শোভাযাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই সবার মঙ্গলের জন্য, সবার উৎসবে যাতে পরিণত হয়, কোনো একটি পক্ষের দিকে না যায়, তার জন্যই ভবিষ্যতেও যেন
এই উৎসবটি ওভাবে পালন করা হয়। আর এটার যে মোটিভগুলো তৈরি করা হয়, আপনারা পূর্বে দেখেছেন যে বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে তাদের কার্টুন আকারের মোটিভ তৈরি করে তাদেরকে চরিত্র হনন করা হয়েছে। সেই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই। আশা করি বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ এটা পছন্দ করবে। আর চিরাচরিত নিয়মে বাংলাদেশিরা বা বাংলা ভাষাভাষীরা এটা বহু কাল আগ থেকেই এই নববর্ষ পালন করে আসছে। আমরা তো শুধু শুরু করেছি শোভাযাত্রা 1989 সাল থেকে, কিন্তু এর আগে থেকে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা গ্রামে এই বর্ষ পালন করার জন্য যেমন পরিবারের মধ্যে ভালো খাবার দাবারের আয়োজন করা, গ্রামে গঞ্জে বিভিন্ন মেলার প্রবর্তন ছিল, এখন যেটা দেখা যায় না। এই মেলায় আমরা ছোট থাকালীন শিশু কিশোররা নানা ধরনের আনন্দের উপকরণের সাথে জড়িত ছিলাম। সেটা দিন দিন বিলুপ্ত হতে যাচ্ছে। তবে এটা আমাদের এই সংস্কৃতিকে কিভাবে আরো উত্তরণ ঘটানো যায়, এটা সবার মধ্যে একটা বিবেচনা থাকা উচিত। একটা প্রশ্ন যদি আপনার কাছে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা, সেখানে নানা ধরনের মোটিভ তৈরি করা হয়। এটি নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছে যে এটা ধর্মীয়, যে বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই ধর্মীয় মানে অনুভূতির সাথে কিছুটা সাংঘর্ষিক বলে মনে হয়। আপনি কি মনে করেন? না, এটা ঠিক না। কারণ এখানে যে মোটিভগুলো ব্যবহার করা হয় এগুলো সমাজের অনাচারের বিরুদ্ধে, এবং কিছু কিছু মোটিভ দেখবেন যে যত অমঙ্গল আছে, যে মোটিভগুলো আপনি দেখলেই বুঝবেন যে এগুলো অমঙ্গল অর্থে ব্যবহৃত হয়েছে। মানে এই অমঙ্গলগুলো আমাদের সমাজ থেকে মুছে যায়। এবং আর কিছু মোটিভ আছে যেগুলো আপনার অর্থ হয় যে কল্যাণকে বয়ে আনুক সমাজে। যেমন ধরেন, পেঁচার একটা মোটিভ থাকে সবসময়। পেঁচাকে গ্রাম বাংলার মানুষ সবসময় অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করত। ওইটারই একটা প্রতীক হিসাবে এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে আসা হয়েছে। আর ধরেন কিছু কিছু মোটিভ আছে যেগুলো আনন্দ বার্তা বয়ে আনে, সমাজের কুসংস্কার থেকে উঠে আসার জন্য একটা কিছু কিছু মোটিভ ব্যবহৃত হয়। এগুলো ইসলামের বা অন্য কোনো ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলে আমি মনে করি না। একটু আরেকটা যদি বিষয়তে যাই, যে আমাদের আগামী দিনের, আপনি যেটা বললেন যে আগামী বৈশাখ, যেটা পয়লা বৈশাখ পালন হবে, সার্বজনীনভাবে পালন করবার চেষ্টা করবে। আমি আসতে চাচ্ছি আপনার চারুকলা। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনে, একটা সময় শিক্ষাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতো, শিশুদেরকে চিত্রাঙ্কনের ইয়েটা হতো। এখন যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সঙ্গীত শিক্ষক নেওয়া হবে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রকলার সেরকম একটা প্রভাব বা প্রবেশ আমরা দেখতে পাচ্ছি না। এটা কিভাবে দেখছেন? এটা আমাদের দেশে এরশাদের পতনের পর যখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি একটা আইন করেছিলেন, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চারুকলা বিভাগ এর একজন শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক, এবং তখন কিছু কিছু নিয়োগও হয়েছিল। পরবর্তী সরকারগুলো এই আইনকে খুব একটা গুরুত্ব দেয়নি, যার ফলে পরবর্তীতে আর এই স্কুলগুলিতে চারুকলা শিক্ষার প্রসার ঘটেনি। আর সঙ্গীত যে বিভাগ চালু করতে যাচ্ছে সরকার, তা অবশ্য আমাদের ছেলে মেয়েদের জন্য একটি ভালো উদ্যোগ। ধরেন সবাই
সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ না হলে একটি দেশের সংস্কৃতিকে আপনি ওভাবে ধারণ করতে পারবেন না। কারণ আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে সরকার বা সাধারণ মানুষ ওইভাবে বিবেচনা করে না। সেহেতু যেমন ধরেন চারুকলায় যারা লেখাপড়া করে তাদের বাংলাদেশে খুব একটা মূল্যায়ন হয় না। সেরকম করে কোনো ইনস্টিটিউট গড়ে ওঠেনি যে তাদের জব। কারণ আমি বলবো যে চারুকলা সম্পর্কে মানুষের সীমিত ধারণা রয়েছে। আর অন্যান্য দেশগুলোতে আপনি দেখেন এই বিভাগ থেকে বা চিত্রাঙ্কন বা চারুকলা থেকে যারা বেরিয়ে আসে তাদের অনেক বিভিন্ন ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু বাংলাদেশে এখনো আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারি নাই বা পৌঁছাতে অনেক বাধা রয়েছে। আমরা দেখি যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই ছবি আমরা এখনো দেখি, ধারণ করে আমাদেরকে দেখায়। ৭১-এ নানা ধরনের ছবি আঁকা হয়েছে, সেগুলো উদাহরণ হিসেবে দেখে। বাট বর্তমানে এমন কোনো চিত্রাঙ্কন বা ছবি আমরা দেখি না যেটা কিনা আমাদের সামনে উদাহরণ হয়। হ্যাঁ, ভালো প্রশ্ন। শিল্পাচার্য জয়নুল আবেদিন মাটি ও মানুষের শিল্পী ছিলেন। তিনি প্রথম বাংলাদেশে এই শিল্প চর্চা গোড়াপত্তন করেন। আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট বা চারুকলা পরিষদ, এটা একমাত্র ওনারই অবদান। উনি অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটিকে তিল তিল করে দাঁড় করিয়েছিলেন, শুধু এই বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার জন্য। এখন আর যেটা বললেন যে এখন এ ধরনের শিল্পী বের হচ্ছে না কেন? না, শিল্পী জয়নুল আবেদিনের পরবর্তীতে আমাদের অনেক শিল্পী বের হয়েছে। এস এম সুলতান যদিও আমাদের এখানে চারুকলায় লেখাপড়া করেনি, তিনি বিশ্বব্যাপী তার খ্যাতি আছে এই অঙ্কন জগতে। আর ধরেন কাইয়ুম চৌধুরী সাহেব, তারপরে হাশেম খান, যদিও তাদের রাজনৈতিক মতাদর্শের অনেক বিরোধ রয়েছে। রণবীর স্যার, রফিকুন নবী, ওনারও রাজনৈতিকভাবে অনেক সমালোচনা রয়েছে, কিন্তু তাদের শিল্পকর্ম এখনো আমাদের সমাজে সবার উপরেই রয়ে গেছে। পরবর্তীতে যে শিল্পী ও ধরনের শিল্পী বের হচ্ছে না, এটার কারণ বলতে আমি বলবো একটি কথায়, যে আমাদের নিজস্ব যে চেষ্টা বা উদ্দীপনা বা সরকারের বা সামাজিক অবস্থান থেকে পৃষ্ঠপোষকতা করা, এ ধরনের কোনো সুযোগ এখনো নেই। আপনি যেটা বলছিলেন যে চারুকলা অনুষদ থেকে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ চারুকলা অনুষদ। আমরা খেয়াল করি যে চারুকলা থেকে বের হয়ে আসার পরে সরকারি কোনো চাকরি তাদের বেলায় খুব একটা আমরা দেখি না। সেটা বেসরকারি উদ্যোগে কোনো আর্ট গ্যালারি বা এগুলো না থাকার কারণে আমাদের সেই মেধাবীগুলো স্থান পাচ্ছে না, বেশিরভাগই ঝরে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি বর্তমান যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আছে, একজন চারুকলা স্টুডেন্ট হিসেবে আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলায় যারা বিশেষজ্ঞ বা যারা অঙ্কন শিল্পী, তাদের সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এটা দিন দিন পিছিয়ে যাচ্ছে। আমি মনে করি সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলার পদ পদবি সৃষ্টি করা, যেমন ধরেন আপনি কিছু কিছু ক্ষেত্রে শিল্পকলা একাডেমিতে জাতীয় জাদুঘর, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর বা বিজ্ঞান জাদুঘর বা এই শ্রেণীর কিছু কিছু মাত্র সামান্য হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে শিল্পীদের সুযোগ রয়েছে সরকারি চাকরিতে যোগদান করার। কিন্তু ওই আমি যেটা বললাম পিছনে, শাহাবুদ্দিন আহমেদ সাহেব যে ব্যবস্থাটি করে গিয়েছিল, বর্তমান সরকারের কাছে আমি আশা রাখি সে ধারাটা যেন বজায় রাখে। মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী
আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক। আশা করি তিনি এই বিষয়ে নজর দেওয়ার চেষ্টা করবেন। চারুকলার ছাত্রছাত্রীদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত করে তাদের, বিশেষ করে আমি এটা বলবো যে আয় রোজগারের ব্যবস্থা করে দেবেন, সাধারণ কথায়। এটা আমি আশা করি উনি করবেন। আর আমাদের আশা থাকবে চারুশিল্পীরা যেন সমাজের নানা ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মনের যে সত্য প্রতিভা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে চারুকলায় যারা অঙ্কনে আগ্রহী, তাদের এই সত্য প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে। এটাই হোক আমাদের একটা প্রত্যয়। একটা জিনিস আমরা খেয়াল করছি যে এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর মধ্যে অনেক মেধার বহিঃপ্রকাশ ঘটে। সেখানে দেখা যায় যে মানে ভালো যারা আঁকতে পারে তাদের মধ্যে একটা যে সৃজনশীলতার তৈরি হয়। আমাদের সমাজে আমরা খেয়াল করছি যে একটা মানে মৌলবাদী যে উত্থান, সেটা হচ্ছে এর সাথে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। যে মৌলবাদের যে বিষয়টা আমরা খেয়াল করি, তারা কিন্তু বরাবরই আমাদের এই চিত্রাঙ্কন বা চারুকলাকে নেগেটিভভাবে নেয়। আপনি কি মনে করেন যে যদি এই শিল্পীদেরকে, যারা চারুকলা থেকে বের হয়ে আসছে, তাদেরকে যদি যথাযথ ব্যবহার করা যায়, তাহলে যে ধর্মান্ধতা বা মৌলবাদিত্ব সেটিকে অনেকটা দমানো যাবে, এরকম কি মনে করেন? হ্যাঁ, আমাদের সমাজে বিশেষ একটি গোষ্ঠী রয়েছে যা এই চারুশিল্পীদেরকে তারা মন থেকে অন্যভাবে দেখে। আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র, প্রায় সবাই মুসলিম। আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে যারা ছবি আঁকে তারা বেহেশত পাবে না। এটা কিন্তু তাদের গোঁড়ামি, এটা তাদের ধর্মান্ধতার একটা বহিঃপ্রকাশের ধারণা। আপনি দেখেন এই শিল্পকলাটা আসছে কোত্থেকে? এই শিল্পটা আসছে আদিকাল থেকে। মানুষ একসময় ভাষা অজ্ঞান ছিল, ভাষা জ্ঞান তাদের ছিল না। তারা এই বিভিন্ন শিল্পের মোটিভের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে তাদের নিজের কথাটা প্রকাশ করতে পারত। যেমন ধরেন একটা উদাহরণ দিই আমি। আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন কোনো একটা রাষ্ট্রে গেছেন, ইউরোপ রাষ্ট্রে। ওখানে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গেছেন, তার সাথে আরো কয়েকজন ছিল। তখন খাবারের মেনু দেখে তারা অর্ডার করলেন, তো ওখানের যে অর্ডার গ্রহণ করবেন উনি বুঝতেছেন না। তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন ওটার ছবি এঁকে, ওই খাবারের ছবি এঁকে বুঝিয়ে দিলেন যে আমাদেরকে এগুলো দেন। সহজেই তখন সে ওগুলো দিয়ে গেল। যেমন ধরেন আপনি দেখবেন প্রাচীন কালের শিলালিপি ছিল। শিলালিপি তখনকার সমাজের যে আচার আচরণ, এগুলাই ওখানে প্রস্ফুটিত ছিল। তাদের জীবনধারার যে মান, এটাই ওখানে লিখিত ছিল। পরবর্তীতে অনেক বিশেষজ্ঞরা এটার বিষয়গুলো বের করতে পেরেছে। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে বিষয়টি, এটি যেমন এখন আছে, যেমন ধরেন আমি বড়দের বেলায় বলবো, যুবক বা প্রবীণদের, যেমন শিল্পকলায় এশিয়ান চারুশিল্পী প্রতিযোগিতা হয় বা প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এশিয়ার যে শিল্পগুলো আছে বা তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার আচার এগুলো আছে, এগুলোর একটা সমন্বয় ওখানে ঘটে। আমাদের সংস্কৃতি সম্পর্কে আমাদের শিল্পীদের ফুটিয়ে তোলা যে চিত্রকর্ম, এটা বাইরের যে শিল্পীরা আছে তারা বুঝতে পারে, বা দর্শকরা যারা এই শিল্প প্রদর্শনী দেখতে যায় তারা বুঝতে পারে। সৌদি আরব, কুয়েত বা চীন, রাশিয়া বা অন্যান্য জাপান যে দেশগুলো আছে, এদের শিল্পগুলো ওখানে প্রতিস্থাপিত হয়। শিল্পীরা এবং
ছবির মাধ্যমে একটা যে হ্যাঁ, আদান তাদের প্রদান, কালচারকে, কালচারের আদান প্রদান সহজেই করা যায়, যেটা অন্য কোনো শিল্প মাধ্যমে করা যায় না। এটা আমি বলবো এটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়দের জন্য এটা। আর ছোটদের যেটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটা একসময় খুবই মানে প্রচার ছিল বা খুবই এটা সামাজিকভাবে এটা অনুষ্ঠিত হতো। কিন্তু এখন আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে। এগুলো হয়তো আমাদের সমাজের মানুষের পৃষ্ঠপোষকতার কারণে এগুলো হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। একসময় এগুলোর ব্যাপক প্রসার ছিল, এখন এগুলো খুব কমই দেখা যায়। বিশেষ করে বাংলা একাডেমি বা জাতীয় জাদুঘর, যেমন প্রেস ক্লাব, তারপরে শিল্পকলা একাডেমি, এরা এগুলো বিশেষ একটা দিবসে এগুলো করতে, একটা কোনো বিশেষ দিবস জাতীয় ছাড়া জাতীয় স্বাধীনতা দিবস, সব মানে অর্থাৎ জাতীয় দিবসগুলোতে এগুলো অনুষ্ঠিত হতো। কিন্তু এখন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো বা এগুলো সরকারি পৃষ্ঠপোষকতা বা প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে এগুলো হচ্ছে। একটা জিনিস আমরা খেয়াল করি, যদি আপনি যেটা বলছিলেন যে স্বৈরাচার সরকার এরশাদকে তাড়ানোর জন্য আপনাদের সেই মোটিভগুলো ব্যবহার হতো। আমরা ২৪-এর যে ছাত্র জনতার যে আন্দোলন, সেটাও কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি দেয়ালে কিন্তু গ্রাফিতি দেখে দেখে, যেটা কিনা মানে চারুকলার শিল্পীরা কিন্তু সেই গ্রাফিতিগুলো আঁকিয়েছে। স্বৈর সরকারের যে পতন ঘটালেন, সেটাও কিন্তু গ্রাফিতি বেশ কাজে লেগেছে। সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে মানুষের মধ্যে যে এই যে শিল্পকর্ম, ধর্ম এবং সংস্কৃতি সব কিছুর কম্বিনেশন করবার জন্য কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? আপনি গ্রাফিতির কথা বললেন। গ্রাফিতিটা আসছে এটা বহু যুগ আদিকাল থেকে। বিভিন্ন গুহায় যারা গুহা মানব ছিল বা গুহায় যারা বাস করত, তারা তাদের গুহা চিত্রে এ ধরনের গ্রাফিতি দেখা যেত। সমাজের তাদের যে আচার আচরণ, তাদের যে সামাজিক অবস্থান, তারা গুহার দেয়ালে যে চিত্রাঙ্কন করত, এটা তাদের সামাজিক অবস্থার একটা চিত্র ফুটে উঠত, যা আমরা এখন দেখি। আর সেই থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেয়ালে গ্রাফিতি করে থাকি। স্বৈরাচারের আমল থেকে, স্বৈরাচার এরশাদের আমল থেকে দেয়ালে দেয়ালে লিখনের মাধ্যমে, ছবির মাধ্যমে গণতন্ত্রের দিকে মানুষকে অগ্রগামী করার জন্য বা ফিরিয়ে আনার জন্য আমরা গ্রাফিতির বিস্তার দেখি। পরবর্তীতে আওয়ামী সরকার পতনের যে ছাত্র জনতার যে আন্দোলন, এটাতে গ্রাফিতির একটা ব্যাপক উপস্থিতি আমরা দেখি, ভূমিকা ছিল। এটার একটা ব্যাপক ভূমিকা ছিল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, একটা ব্যাপক উদ্যোগ ছিল এটাতে। এই গ্রাফিতিতে এই সরকারের যে অনাচার, অনিয়ম, এগুলো তুলে ধরেছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা। এতে আমাদের সমাজের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। আর উদ্বুদ্ধ হয়েছে যে ছাত্র জনতা ভবিষ্যতে বাংলাদেশের কি চায়, কেমন বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশ আমরা কিভাবে পরিচালনা করব, সেগুলোও তারা পরবর্তীতে ফুটিয়ে তুলেছে দেয়াল লেখনী বা এই চিত্রের মাধ্যমে, দেয়াল চিত্রের মাধ্যমে। আমরা ভবিষ্যতে এই দেয়াল চিত্র এবং গ্রাফিতি বা দেয়াল লিখন, এটার একটা আরও ব্যাপ্তি ঘটক। মানে এটা হয় একমাত্র সমাজের অধঃপতনের যে একটা গোষ্ঠী আছে, অধঃপতন ঘটানো, তাদের বিরুদ্ধেই সোচ্চার হওয়ার জন্যই এই গ্রাফিতি বা দেয়াল লিখনগুলো হয়ে থাকে। সমাজে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এর প্রচলন জরুরি। আমরা সহজেই এটা বুঝতে পারি তখন যে দেশে কি হচ্ছে না হচ্ছে। আর এটা ব্যাপকতা
অনেক সময় করা যায় না, অনেক সময় সরকারের রুষানলের কারণে বা সরকারের চাপের কারণে অনেক সময় এই গ্রাফিতি শিল্পকে বাদ দিতে হয়। আমরা বা গ্রাফিতি কার্টুনিস্টকে আমরা হ্যাঁ, মানে কারাবরণ যেমন করতে এক দেখেছি। সময় আমরা সবাই কার্টুন সম্পর্কে পত্রিকায়, বিশেষত সংবাদ মাধ্যমে যে কার্টুনগুলো হতো, এগুলোর কিন্তু ভালোই প্রচলন ছিল এবং মানুষ এগুলোকে ভালোভাবে গ্রহণ করত। মানে কেউ বিনোদন হিসাবে নিত, আর কেউ মেসেজ এটা নিত, মেসেজ হিসেবে নিত। বার্তা ছিল সেখানে। একটা ভিতরে অনেক বহুমাত্রিক মাত্রা থাকতো। কিন্তু আমরা দেখছি গত সরকারের আমলে এটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। কোনো সংবাদ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আমরা এই কার্টুনের অস্তিত্ব খুঁজে পাইনি। আমাদের দেশে বহু কার্টুনিস্ট রয়েছে, তাদের এই মাধ্যমকে গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রচারের কোনো সুযোগ ছিল না। বর্তমান সরকারের কাছে আমার আশা থাকবে এই সরকার যেন কার্টুন শিল্পীদেরকে অবাধে তাদের কার্টুন প্রচারের সুযোগ করে দেয়। সেমনটি আমরা আশা করছি। যেমন আপনি যেটা বলছিলেন যে দেয়ালের লিখন কিন্তু মানুষের কথা বলে। সাধারণ মানুষ যেমন রাষ্ট্রের কাছে সরাসরি পৌঁছতে পারে না, তবে তারা দেয়ালে লিখতে পারে। আর সেই দেয়ালের লিখনগুলো যদি রাষ্ট্র পরিচালক লক্ষ্য করে, রাষ্ট্র পরিচালক সে মতে সাধারণ মানুষের যে অনুভূতি চাওয়া, সে আবেদনটা যদি গ্রহণ করে, তাহলেই কেবল সমাজ রাষ্ট্র ভালো থাকবে। আর সেই যে গোড়ামি থেকে উঠে আসা যাবে, যদি আমাদের সেই চারুশিল্পীদেরকে লিখতে দিতে হয়, সঠিক ছবি আঁকতে দিতে মূল্যায়ন। হয়, সঠিক যদি মূল্যায়ন করা হয়, তাহলেই কেবল আমরা মনে করি এই যে ধর্মান্ধতা, মৌলবাদ, এই মৌলবাদকে বিলীন করা যাবে যদি আমাদের এই চারুশিল্পীদেরকে কাজে লাগানো যায়। বাংলাদেশের বর্তমান সরকার সেই দিকে যাবে, এমনটি আশা রাখছি। আজকের মতো ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।